মানে একটা পদ্ধতি কি হয় যে তুমি আগে নিয়ম কানুন সূত্র শিখে নিলে যে সেটাকে প্রয়োগ করছো। আর একটা প্রসেস যেটা হয় সেটা হচ্ছে যে বাস্তব জীবনে চলতে চলতে প্রয়োগ যেটা আমরা পাচ্ছি সেটা করতে করতে আমরা সূত্র বানাচ্ছি। তো কখনো কখনো এমন হয় যে নিয়ম শিখেই যাচ্ছ নিয়ম শিখেই যাচ্ছ, দিয়ে নিয়ম শিখতে শিখতেই মানে ক্লান্তি চলে আসছে, আর ভালো লাগছে না করতে। আবার এমন মনে হয় যে এমনি শিখছো বা করছো, কিছু ফুল কেনারা খুঁজে পাচ্ছে না যে কি নিয়ম কি কিছুই বুঝতে পারছে না। তো এই দুটো ওয়েতে মানে দুরকম ভাবে আমাদেরকে এখন বর্তমানে ইংরেজিটা শিখতে হবে, কারণ এটা কম্পিটিটিভ লাইন। মানে এমনটা নয় যে তোমাকে সেই সাবজেক্টের বাংলা বা ইংরেজির উপর তোমাকে লেকচার দিতে হবে, স্কুলে কলেজে পড়াতে হবে বলে সেইভাবে নয়। তোমাকে কম্পিটিটিভের জন্য বা একটা রাইটিং স্কিল শেখার জন্য, লেখার জন্য যতটুকু দরকার সেই জিনিসটুকু তোমাকে আয়ত্ত করতে হবে। সেটা ওই যে বললাম দুরকম ভাবে। তাহলে এক জিনিস কিরকম যে আমরা গ্রামাটিক্যাল রুল শিখবো, যেমন পার্টস অফ স্পিচ আজকে ধরবো। পার্টস অফ স্পিচ একদিকে শিখবো, এখান থেকে তোমার সেন্টেন্স এরর বা এরর কারেকশন যেগুলো সেইগুলো ছোট ছোট জিনিসগুলো আমাদের ভুল ত্রুটিগুলো শুধরানো হবে, ঠিক হয়ে যাবে। সেই সঙ্গে পার্টস অফ স্পিচ করার সময়তে আমরা ট্রান্সলেশন শিখবো। আবার অন্যদিকে আমরা ডিরেক্ট মানে রিপোর্ট রাইটিং বলো বা ট্রান্সলেশন প্রেসি এই সমস্ত রাইটিংয়েও ঢুকবো। তো দুটো কম্বিনেশন মিলেমিশে করতে হবে। আবারও বলছি যে তুমি ভাবছো যে 1 মাস 2 মাস তুমি পরপর বেসিক গ্রামার শিখে গেলে দিয়েই তুমি নিজে নিজে লিখতে পারবে না। অর্থাৎ কিছু তোমাকে ইংলিশ লেখা পড়ে, কোনো টিচারের হতে পারে, আমার হতে পারে, বা কোনো বইয়ের হতে পারে, সেই বই থেকে কেমনভাবে কি লেখা আছে সেইগুলোকেও পড়তে হবে, ওয়ার্ড স্টক বাড়াতে হবে। সেই সঙ্গে গ্রামার পার্টের জিনিসগুলোকেও তোমাকে আস্তে আস্তে ঠিক করতে হবে। এইভাবে একটা কন্টিনিউয়াস প্রসেসে তোমাকে বারে বারে রিডিং অ্যান্ড রিভিশন, রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, এই তিনটে পদ্ধতিতে বারে বারে চালিয়ে যেতে হবে। মানে আজকে তুমি পরপর টানা এই গ্রামার পার্ট শেষ করলে, এই রাইটিং শেষ করলে হবে না। একদিকে গ্রামার পার্টও আস্তে আস্তে তোমাকে ইমপ্রুভ করতে হবে, অন্যদিকে রাইটিং বিভিন্ন লেখাও পড়তে হবে, সেইভাবে করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো প্রথমত যে জিনিসটা করবে, ওয়ার্ড স্টক আস্তে আস্তে, যাদের মধ্যে ওয়ার্ড স্টক ভোকাবুলারি স্টক কম আছে বাড়াবার চেষ্টা করো। এবার পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে কি, পদ বাংলায় যেটাকে আমরা বলি বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়াপদ, মানে একটা সেন্টেন্সের মধ্যে ওইগুলো থাকে, একটা বাক্যের মধ্যে ওইগুলো থাকে। তো ওই জিনিসটা না শিখলে পরে হবে না ভালো করে। এই জিনিসটাকে শিখতে হবে, ওয়ার্ড স্টক বাড়াতে হবে। তো মেন জিনিস এটাই আমার যেটা মনে হয় বেসিক ইংলিশের ক্ষেত্রে, যে প্রথমত হচ্ছে র মেটেরিয়াল মানে হচ্ছে ওয়ার্ড স্টক, মানে শব্দ জ্ঞান বা হচ্ছে শব্দ ভান্ডার। 2 নম্বর যেটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে পদ, মানে বিশেষ করে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন। ঠিক আছে, এই কটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, ভালো করে শিখে নিতে হবে। আবার সরাসরি তুমি প্রিপোজিশন থেকেও গ্রামার পার্টে পেয়ে যাচ্ছ। আর 2 নম্বর পরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে তোমার ওই টেন্স। কারণ এবার টেন্স শিখবে আগে শিখবে নাকি পার্টস অফ স্পিচ আগে শিখবে, এই দুটো যেমন বলতে পারি না। কোনো টিচার এমন হতে পারে টেন্সটা আগে করালো, কোনো টিচার আগে তোমাকে পার্টস অফ স্পিচ করালো। কারণ কি, পার্টস অফ স্পিচ শুধু আমরা ওয়ার্ড আমি হয়তো শেখালাম, কিন্তু ওইটা শেখাতে গিয়ে আমি ট্রান্সলেশনও শেখাবো, তাহলে ট্রান্সলেশন শেখাতে গেলে আগে তোমাকে টেন্সটা জানা দরকার। তো কম বেশি আশা করি টেন্সের নলেজ মোটামুটি সবার আছে। কারো যদি না জানা থাকে বা যদি কোনো জায়গায় কনফিউশন থাকে সেটাও আমি বলবো। তো পার্টস অফ স্পিচ হয়ে যাবে, দিয়ে আবার টেন্স করাবো, অন্যদিকে আমাদের রাইটিং পার্টও চলবে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে কন্টিনিউ করবো, এগিয়ে যাবে। তবে এই পার্টস অফ স্পিচের ক্লাসটা টানা করে নিতে চাই, মানে আজকে বুধবার, সামনে শুক্রবারের দিনকে পুরোটা কমপ্লিট করে নেব। ঠিক আছে, পার্টস অফ স্পিচের ব্যাপারটা আজকে বুধবার, পরের দিনকে শুক্রবারের দিনকেও এটা হয়ে যাবে। তাহলে দুটো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, দুটো জিনিস নয়, কিছু জিনিস। সেটা হচ্ছে আস্তে আস্তে ওয়ার্ড স্টককে বাড়াও। ওয়ার্ড স্টক শুধু ওয়ার্ড মুখস্থ করে বাড়বে না, প্রতিদিন একটা করে ইংলিশ আর্টিকেল পড়ো। সেটা আমার লেখা কোনো ইংলিশ রাইটিং হতে পারে, বা হতে পারে তুমি কোনো একটা গল্প পড়ছো, বা হতে পারে তুমি তোমার কাছে যে বই আছে সেই বই থেকে একটা হয়তো এসে রাইটিং লিখলে বা রিপোর্ট রাইটিং পড়া দেখলে। এইভাবে তুমি প্রতিদিন একটা করে মানে রাইটিং পড়ো। এই রাইটিং পড়তে পড়তেও দেখবে সেন্টেন্স পড়ছো, ওই সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, এই সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া চলে আসবে। শুধুমাত্র গ্রামার শিখে রুল শিখে তুমি শিখতে পারবে না। কারণ আমরা যখন মাধ্যমিক পর্যন্ত পড়তাম দেখতে টিচার আমাদেরকে রচনা মুখস্থ করাতো অনেক সময়। এই কারণের জন্য অনেকে বলতো রচনা আমার মুখস্থ করতে হয় নাকি, ও এমনি লিখতে হয়নি জেনেছে। লেখা তুমি তখনই লিখবে
যখন তোমার মধ্যে সাহিত্যের মানে মোটামুটি জ্ঞান, নলেজ, সেন্টেন্স স্ট্রাকচার চলে আসবে তোমার মনের মধ্যে, তারপরে তুমি নিজে নিজে লেখা প্র্যাকটিস করবে। সাঁতার তো এমনি এমনি কেউ শিখতে যায় না, মানে হঠাৎ করে তোমার মনে হলো যে আজকে সাঁতার শিখবো, তুমি কি নদীতে ঝাঁপিয়ে পড়বে সাঁতার শিখতে? নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়বে না। আগে প্রথমে পুকুরে যাবে, অল্প যেখানে জল আছে, মানে যেখানে ডুবে যাবে না সেরকম জায়গায় যাবে, বা একজনকে সাথে নিয়ে যাবে যে জানে সাঁতার শিখতে, দিয়ে আগে সাঁতারের নিয়ম কানুনগুলো শিখবে, জানবে, তারপরে প্রথমে পুকুরে শিখবে, তারপরে হচ্ছে নদীতে যাবে, তারপরে সমুদ্রে যেতে পারো সাঁতার শিখতে, সাঁতার কাটতে। তো এটাই যে যাদের মধ্যে এরকম থাকে যে না লিখলে, না প্র্যাকটিস করলে কি করে হবে, কিন্তু যাদের ব্ল্যাঙ্ক আছে প্রথম থেকেই মাথা, ঠিক আছে, তারা প্রথম থেকে লেখা শুরু করো না, কারণ তাহলে হচ্ছে তোমার কনফিডেন্স লেভেল হারিয়ে যাবে, ভুল হবে। কারণ একবার ভুলটা নিয়ে যদি শুরু করো তাহলে আর ঠিক হবে না। তাই প্রথমে আগে ডেসক্রিপটিভ রাইটিং বলো, ট্রান্সলেশন বলো, বা যা কিছু আছে বলো, আগে তোমাকে দেখতে হবে, বুঝতে হবে বিভিন্ন লেখা বা কোনখানে কেমন করে কি হচ্ছে, সেই জিনিসগুলোকে পড়তে হবে, বুঝতে হবে, তারপরে তুমি প্র্যাকটিসে আসবে নিজে নিজে। কিন্তু প্রথমেই আমি বলবো যে প্রথমেই নিজে নিজে কেউ প্র্যাকটিসে আসবে না বেসিক জিনিসকে না শিখে। একটা তুমি হয়তো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লেখালাম, বা একটা কিছু নিয়ে লেখালাম আমি, সোশ্যাল সাইট বা কিছু নিয়ে, ওখানে যে রাইটিংটা লিখছো তুমি ওখান থেকে মুখস্থ করবে ওটাকে প্রথমে। মুখস্থ করলেই দেখবে যে একটা আইডিয়া তৈরি হবে তোমার সেন্টেন্স সম্পর্কে। বা যখনই তোমাকে 30 থেকে 35 খানা টপিকের উপরে রাইটিং মানে রিপোর্ট রাইটিং করাবো, 30 খানা 35 খানাও করতে হবে না, 15-16টাও যদি করাই, তবু দেখবে কোনো না কোনো রাইটিং এর সঙ্গে একটা মিল আছে। আমি যে তোমাকে অগ্নিকাণ্ড সম্পর্কে লেখাই, অগ্নিকাণ্ডে তো নিশ্চয়ই উদ্ধার কার্য হয়, রেস্কিউ অপারেশন হয়, সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে মেডিকেল ফেসিলিটি দেওয়া হবে। যদি কোনো বন্যা হয় সেখানে উদ্ধার কার্য হবে, সেখানেও মেডিকেল ফেসিলিটি দেওয়া হবে, তাদেরকে খাবার দেওয়া হবে, পানীয় জল দেওয়া হবে। ট্রেন অ্যাক্সিডেন্ট যদি হয় তবুও তাই হবে, সেখানে একটা রিলিফ ক্যাম্প যাবে। অর্থাৎ এই যে প্রত্যেকটা রাইটিং এর মধ্যে একটা লিঙ্ক আছে, এই রাইটিং এর দেখবে তুমি যখন মুখস্থ করবে, দেখবে সরাসরি কোনো লাইন বা কিছুকে তুমি হুবহু ব্যবহার করতে পারছো, ইউজ করতে পারছো। তাই অবশ্যই মুখস্থ করা জিনিস অবশ্যই কাজে দেয়, মানে মুখস্থ করতে হবে, সেই সঙ্গে সেন্টেন্স স্ট্রাকচার কি করে হচ্ছে সেই জিনিসগুলোকে বুঝতে হবে। তাই আজ থেকে এটাও জেনে রাখো যে মুখস্থ অবশ্যই ভালো কাজ দেয়, ঠিক আছে, মুখস্থ করতে হবে। তাহলে চলো এইরকম ভাবে আস্তে আস্তে করতে হবে। আমরা আজকে পার্টস অফ স্পিচটা প্রথমে ধরে নিচ্ছি। যে চেষ্টা করব যেটা, সেটা হচ্ছে সবাই তো এক ঢেলে দু পাখি মারা বলে, আমি 3-4টে পাখি মারার চেষ্টা করব। মানে শুধু পার্টস অফ স্পিচ নয়, পার্টস অফ স্পিচের সাথে সাথে আমি ট্রান্সলেশন বা অন্য জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো, পার্টস অফ স্পিচের প্রথমে কি আসছে, নাউন, তাই তো, নাউন। নাউনের বাংলাটা কি কেউ জানো? নাউনের বাংলা বিশেষ্য। বিশেষ্য। হুম, বিশেষ্য। তাহলে নাউন মানে কি হচ্ছে, বিশেষ্য। অর্থাৎ যে শব্দের মাধ্যমে কোনো কিছু নাম বোঝায় সেটাকেই নাউন বলা হয়, নাম বোঝালে। এবার বিশেষ্যর ভাগ আছে বা নাউনের ভাগ আছে। 1 নম্বর হচ্ছে কি, প্রপার নাউন। প্রপার, আমরা যদি প্রপার কথাটার সিনোনিম খুঁজি তাহলে কি হবে, এক্সাক্ট বা হচ্ছে অ্যাকচুয়াল, মানে যথাযথ বা হচ্ছে হুবহু। সেরকম কিরকম, আমরা যদি নেম বলি তাহলে নেম বলতে কি বোঝায়, নাম বোঝায়। তাহলে নেম তো অনেক রকমের নাম আছে। তাহলে প্রপার মানে কি হবে, এক্সাক্ট আমরা যদি বলে দিই, অর্থাৎ রাহুল বলে দিলাম, মানে বুঝতে পারছি যে রাহুল কোন ছেলেটা বা কোন ব্যক্তিটার নাম রাহুল, আমরা বুঝতে পারছি। কান্ট্রি যদি বলি, দেশ, তাহলে তো বুঝতে পারছি না যে কোন কান্ট্রির কথা বলছি, কিন্তু যদি আমেরিকা বলি, ইন্ডিয়া বলি, তার মানে প্রপার বলে দিচ্ছি। তাহলে যখন এক্সাক্ট সেই জাতি বা সেইটার নামটা বলে দেয় হুবহু, সেটাকে বলা যায় প্রপার নাউন। যেমন রাহুল, আমেরিকা। সিটি যদি বলি, সিটি কোন সিটি বুঝতে পারবো না, কিন্তু যদি কলকাতা বলি, কলকাতা। গেম যদি বলি, কোন গেম বুঝতে পারছি না, ফুটবল নাম করে দিলাম। রোগ, কোন রোগ বলতে পারছি না, ম্যালেরিয়া নাম করে দিলাম। তাহলে হচ্ছে এইগুলোকে কি বলা হচ্ছে, যে প্রপার নাউনের মধ্যে এরা পড়ছে। সে না একটা সেন্টেন্স দিয়ে রেখেছে, দেখা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ালু কিন্তু দৃঢ়চেতা ব্যক্তি ছিলেন। তাহলে কি করব, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রপার নাউন। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ দয়ালু, মানে কি করবো তাহলে কাইন্ড, ওয়াজ কাইন্ড, দয়ালু ছিলেন। অ্যান্ড কিন্তু দৃঢ়চিতা ছিলেন, বাট দৃঢ়চিতা মানে বাট হি ওয়াজ এ কনসলিডেটেড পার্সন। অর্থাৎ দৃঢ়চেতা বলতে দয়ালু ছিলেন ঠিকই আছে, কিন্তু দৃঢ়চেতা তাদেরকে বলা হয় ফ্লেক্সিবল। ঠিক আছে, যেমন আগের দিনকে তোমাদেরকে স্ট্রেস করাতে গিয়ে বলেছিলাম যে কোনো বস্তুর উপরে যখন আমরা কোনো বল প্রয়োগ করি তার যে প্রতিরোধ করার যে ক্ষমতা পার ক্যাপিটাল এরিয়াতে, সেটাকে বলা হচ্ছে কি যে স্ট্রেস। তো ইলাস্টিসিটি যে পাওয়ারটা আমরা ধর্মটা বলি, তো এখানে সেই জিনিসটাই বলেছে বা হচ্ছে কনসলিডেটেড, দৃঢ়চেতা মানে দয়ালু ছিলেন তো বটেই, কিন্তু তার মধ্যে যে পোটেনশিয়াল পাওয়ার সেই ব্যাপারটা তার মধ্যে ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ কাইন্ড বাট হি ওয়াজ এ কনসলিডেটেড পার্সন। বা এখানে তুমি ফ্লেক্সিবল কথাটাও ইউজ করতে পারতো, যে ফ্লেক্সিবল পার্সন, এটাও ইউজ করা যেত। তাহলে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা হলো সেটা হচ্ছে প্রপার নাম। বলছে ভারতের সব থেকে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে এখানে দুটো আছে, একটা ভারত আছে, একটা উত্তরপ্রদেশ, দুটো দেওয়া আছে। তাহলে কি বলবো যে উত্তরপ্রদেশ হয়, তাই তো উত্তরপ্রদেশ ইজ, সব থেকে বলেছে মানে সুপারলেটিভ ফর্ম, তাহলে হচ্ছে কি উত্তরপ্রদেশ ইজ দ্য মোস্ট জনবহুল মানে কি পপুলেটেড, ইজ দ্য মোস্ট পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া। তাই তো, তাহলে সেন্টেন্সগুলো আমরা সেন্টেন্স আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি। যে এখানে দেখো বাংলা বাক্যে কি বলেছে, ভারতের সব থেকে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। আমরা ইংরেজি যখন করছি তখন সাজিয়ে নিচ্ছি যে উত্তরপ্রদেশ হলো সব থেকে জনবহুল রাজ্য ভারত। তাই উত্তরপ্রদেশ ইজ দ্য মোস্ট পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া। কমন নাউন মানে কি, কমন Populated state. মানে হচ্ছে যে টিচার, শিক্ষক, এগুলো তো আমরা বলতে পারি না। শিক্ষকের মধ্যে মানে পুরুষ স্ত্রী সবাই পড়ছে, স্টুডেন্ট ছাত্রছাত্রী তো সবই বোঝাচ্ছে, একটা কমিউনিটি গোষ্ঠীকে বোঝাচ্ছে। পিপল মানে জনসাধারণ, অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী, সিটি মানে হচ্ছে শহর, তারপরে কান্ট্রি, ওই যে যে জিনিসগুলো বললাম। এবার টিচারের কোনো যদি পার্টিকুলার, রাধাকৃষ্ণন একজন টিচার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন টিচার ছিলেন, সেরকম বলে দিলে সেটা প্রপার হয়ে যাচ্ছে। কিন্তু টিচার বলছে অর্থাৎ শিক্ষকরা জাতিকে বোঝাচ্ছে, তাই তো স্টুডেন্ট একটা জাতিকে বোঝাচ্ছে, পিপল জনসাধারণ একটা জাতিকে বোঝাচ্ছে, অ্যানিম্যাল, সিটি, কান্ট্রি, এগুলো হচ্ছে কমন নাউন। যেমন হচ্ছে শিক্ষকরা হলেন সমাজ গঠনের কারিগর। তাহলে আগের দিনকে আমরা হোমোনিম করাবার সময় বলেছিলাম, তো কি হবে যে কারিগর ইংরেজি কি, টিচার্সরা হয় মানে টিচার্স আর দা আর্টিসান, মানে কারিগর বলেছিলাম, আর্টিসান বা আর্কিটেক্টও বলতে পারো, বা হচ্ছে আর্টিসান অফ সমাজ গঠনের, তাহলে অফ কি হবে, বিল্ডিং সোসাইটি, অফ বিল্ডিং বা মেকিং সোসাইটি। তারপরে কি আছে, বিদ্যালয়ে প্রায় 1000 স্টুডেন্ট আছে, বিদ্যালয়ে প্রায় 1000 স্টুডেন্ট আছে। এখানে স্টুডেন্ট আছে, তার মানে কি হবে যে এই রকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বলেছিলাম যে বিদ্যালয়ে প্রায় 1000 স্টুডেন্ট আছে, অর্থাৎ এখানে সাবজেক্ট নেই। সাবজেক্ট মানে কি, যে কে দিয়ে প্রশ্ন করলে, অর্থাৎ একটা বাক্যে যদি কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট। যেমন এখানে কারা, কে বা কারা, যদি কে এর প্লুরাল ফর্ম বলি তাহলে কারা হবে, তাহলে কারা সমাজ গঠনের কারিগর, শিক্ষকরা, এখানে টিচার্স হচ্ছে সাবজেক্ট। এখানে কি হচ্ছে, বিদ্যালয়ে প্রায় 1000 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে, বিদ্যালয়ে কে আছে এরকম নয়, 1000 জন স্টুডেন্ট এরকম নয়। তাহলে এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বলি, যে দেয়ার দিয়ে আমরা করি। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, যে হয়তো বললাম যে স্কুলের সামনে একটা বাগান আছে, বা হয়তো বললাম যে গ্রামে এতজন মানুষ আছে, ঠিক আছে, এইরকম ধরনের সব সেন্টেন্সকে আমরা দেয়ার দিয়ে করব। আর দেয়ারের পরে ইজ হবে নাকি আর হবে, সেটা নির্ভর করবে এই যে
নাউনটা আছে, এই নাউনটা সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে? তাহলে 1000 বলেছে মানে হচ্ছে প্লুরাল ফর্মে, তাহলে কি হবে? আর হবে। আর তাহলে there are about 1000 students in the school. জনসাধারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। জনসাধারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। জনসাধারণ মানে কি বললাম ওটাই, পিপল করব, পিপল। প্রতিবাদ করেছিল, কোন টেন্সে লিখবো? past indefinite. past সিম্পল পাস্টে লিখবো, প্রতিবাদ করেছিল বলছে, তাহলে যে পিপল protested তাহলে যে পিপল প্রোটেস্টেড, অন্যায়ের বিরুদ্ধে। বিরুদ্ধেকে কি বলি আমরা? এগেনস্ট বলবো। তাহলে হচ্ছে পিপল প্রোটেস্টেড এগেনস্ট ইনজাস্টিস। তাহলে আমাদের হলো কমন নাউন হলো, এবার হচ্ছে কালেকটিভ নাউন। এখানে কোনো এক্সাম্পল শুধু বলে দিচ্ছি। কালেকটিভ নাউন যার বাংলা হচ্ছে কি সমষ্টিবাচক, মানে গুচ্ছ থাকবে। যেমন যে ফ্যাকাল্টি, কোনো একটা স্কুলের যারা যতগুলো থাকে সমস্ত টিচার বা কর্মী যারা থাকে সবাইকে মিলে একটা ফ্যাকাল্টি বলা হয়। বা একটা অনলাইন কোচিং এর ক্ষেত্রে যতজন টিচার বা যারা থাকে ফ্যাকাল্টি বলা হয়। তারপরে ক্লাস মানে শ্রেণী, মানে শ্রেণী সমস্ত স্টুডেন্ট, টিচার, তারপরে যে চক বোর্ড সবকে নিয়ে বলা হয় যে ক্লাস, শ্রেণীকক্ষ। ক্যাবিনেট, মন্ত্রী পরিষদ বা সভা। পাবলিক, তারপরে যে সোসাইটি, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। সোসাইটি মানে হচ্ছে সমাজ, সমাজে সমস্ত মানুষ নিয়ে থাকে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক, যেমন যে গোল্ড, ডায়মন্ড, পেপার। যেমন একটা বললাম হচ্ছে যে সোনা সব থেকে নমনীয় ধাতু। সোনা সব থেকে নমনীয় ধাতু। কি বলবো যে সোনা হয় মানে গোল্ড ইজ সব থেকে নমনীয়, মানে সুপারলেটিভ ফরম্যাটে আছে, তাহলে কি করে? গোল্ড ইজ দ্য মোস্ট। নমনীয়কে কি বলা হয় ইংরেজিতে? ম্যালিয়েবল মেটাল। আমরা এমনিতে কি জানি যে যেমন হচ্ছে গুড, বেটার, বেস্ট হয়। তারপরে যে টল, টলার, টলেস্ট হয়। বিগ, বিগার, বিগেস্ট হয়। কিন্তু এরকম যেমন প্রিসিয়াস, বিউটিফুল, ম্যালিয়েবল, এইগুলোর ক্ষেত্রে যখন আমরা কম্পারেটিভ করব তখন মোর করব বা হচ্ছে মোস্ট করব, কারণ এগুলো ম্যালিয়েবল আর ম্যালিয়েবলেস্ট বলে হয় না। প্রিসিয়াস, দামি যদি বলতাম মোর প্রিসিয়াস বা হচ্ছে মোস্ট প্রিসিয়াস। এবার যে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে কি বাংলায় বলা হয়েছে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য মানে অ্যাডজেক্টিভ যে ফর্মটা আমরা বলছি, ঠিক আছে, সেই এখানে অনেস্ট হয়ে গেছে। অনেস্টি মানে অনেস্ট যদি আমরা বলি তাহলে অনেস্ট মানে কি হচ্ছে সৎ। এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লোকটা কেমন সৎ মানে গুণাবলী প্রকাশ করছে। আর সেই গুণাবলীটাকে যখন নাউন নাম আকারে প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য। যেমন অনেস্টি মানে হচ্ছে সততা, সততাই শ্রেষ্ঠ নীতি, মানে হচ্ছে অনেস্টি। এখানে এই অনেস্টি যেটা, এটা হচ্ছে সাবজেক্ট এবং এটাই হচ্ছে কি নাউন। তো অনেস্টি ইজ দ্য বেস্ট policy তারপরে হচ্ছে বিউটি। বিউটি মানে কি? বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। আর বিউটিফুল মানে কি? সুন্দর। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। কারেজ মানে হচ্ছে ভয়। এইগুলো হচ্ছে কি? সব হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যার পলিসি ওয়াই হবে না বানান? হ্যাঁ পলিসি। স্যার পলিসি তো ওয়াই হবে তো? হ্যাঁ ভাই, পুলিশ করে চারিদিকে যেভাবে হচ্ছে যে পুলিশ করে দিয়েছে। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। এবার দেখো যে সুন্দর যখন আমরা বলি, হয়তো বললাম যে জায়গাটা খুব সুন্দর, তাহলে কি বলি? দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল বা নাইস আমরা বলি। তাহলে সেই ক্ষেত্রে বিউটিফুল যদি আমরা করি, এই বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, মানে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে।
কিন্তু এখানে কি বলছে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ এই যে সৌন্দর্য এটা কি হচ্ছে নাউন। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য কি বলবো, দ্য বিউটি অফ, দ্য বিউটি, সৌন্দর্য মানে হচ্ছে বিউটি, তাহলে হচ্ছে দ্য বিউটি অফ, সরি প্রাকৃতিক বলেছে, তাহলে পরে হচ্ছে দ্য ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি। দ্য ন্যাচারাল বিউটি অফ কাশ্মীর। এই যে অফটা ভীষণ কাজে দেবে কাশ্মীরের, অর্থাৎ এর বিভক্তি, যেটাকে আমরা বাংলায় এর বিভক্তি বলি, তো সেই ইংরেজির ক্ষেত্রে ওটা হচ্ছে অফ। মানে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য প্রথমে কাশ্মীর ছিল, কিন্তু ইংরেজির ক্ষেত্রে পরে চলে গেল, মানে দ্য ন্যাচারাল বিউটি অফ কাশ্মীর, কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল, মানে এটাই সাবজেক্ট। মুগ্ধ করা ইংরেজি কি? চার্ম, স্যার ফেলিসিটেড। স্যার অ্যামিউজড করা যায়। হ্যাঁ, অনেকগুলো করতে পারো, চার্মড করতে পারো, মার্ভেল করতে পারো, তারপরে হচ্ছে বিউইল্ডার্ড মানে হচ্ছে মুগ্ধ করা, ঠিক আছে, বা বিফাডেল মানে হচ্ছে মুগ্ধ করা, বা চার্ম, ফ্যাসিনেট থেকে ফ্যাসিনেটেডও করতে পারো, অসুবিধা নেই। দ্য ন্যাচারাল বিউটি অফ কাশ্মীর চার্মড মি। ভালোবাসা হলো একটি চরম আবেগ। তাহলে লাভ ইজ এ স্ট্রং, আবেগ কি বলে? ইমোশন। ইমোশন। হ্যালুসিনেশন। অন্যায়ের বিরুদ্ধে লড়তে এবং তোমার আওয়াজ তুলতে অনেক সাহস দরকার। প্রথমেই আমরা টু প্রোটেস্ট এরকম ভাবে করতে পারি। আর একটা জিনিস কি বলেছে, যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে এবং তোমার আওয়াজ তুলতে অনেক সাহস দরকার, মানে এখান থেকে করছি যে সাহস জিনিসটাকে, সেইটাকে আমরা নাউন হিসাবে করছি, যে অনেক সাহস দরকার, মানে কি করবো, যে এ লট অফ কারেজ, অর্থাৎ এখানে এই যে কারেজ সেটা হচ্ছে নাউন, মানে সাহস। তাহলে এ লট অফ কারেজ ইজ, এ লট অফ কারেজ ইজ রিকোয়ার্ড টু, অন্যায়ের বিরুদ্ধে লড়তে, তাহলে হচ্ছে টু ফাইট বা টু প্রোটেস্ট বা হচ্ছে টু ফাইট এগেনস্ট ইনজাস্টিস, অ্যান্ড তোমার আওয়াজ তুলতে, অ্যান্ড রেজ ইয়োর ভয়েস। এরকম করতে পারো যে টু প্রোটেস্ট বা হচ্ছে টু ফাইট এগেন্স্ট ইনজাস্টিস অ্যান্ড রেজ ইয়োর ভয়েস, এ লট অফ কারেজ ইজ রিকোয়ার্ড, অবশ্যই করা যায়। তোমার স্বাধীনতা অপব্যবহার করা উচিত নয়, বুঝতে পেরেছো? এটুকু বাদ দাও, একটু কি আছে, এটাকে এখন ই করবো না, এখান থেকে এইটুকুই করি। তোমার স্বাধীনতা অপব্যবহার করা উচিত নয়, তাহলে কি করবো, ইউ শুড নট, তোমার উচিত নয়, ইউ শুড নট, অপব্যবহার করাকে কি বলা হয়? মিসইউজ। তাহলে হচ্ছে ইউ শুড নট মিসইউজ ইউর ফ্রিডম, অফ ইওর ফ্রিডম। অফ ইয়ার করা দরকার না, তোমার স্বাধীনতা, ইউর ফ্রিডম। তাহলে নাউন আমাদের ক্লিয়ার হলো। এবার দেখো চলে আসছি প্রোনাউন। তাহলে প্রোনাউনের বাংলা কি হচ্ছে? সর্বনাম। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম, অর্থাৎ যেটাই নাউনের পরিবর্তে বসে বা হচ্ছে সেন্টেন্সকে একটা কোয়ালিটি প্রদান করে, অর্থাৎ সেন্টেন্সের একটা গুণাবলী বৃদ্ধি করে, সেটাকেই বলা হচ্ছে প্রোনাউন। মানে বারে বারে শুধু কোনো নাম বা কিছু আমরা বারবার ব্যবহার করছি, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা শুনতে খারাপ লাগে। তো বা কখনো কখনো সেই সেন্টেন্সকে জোর দেওয়ার জন্য শুধুমাত্র নাউনের পরিবর্তেই বসে বলে নয়, সেন্টেন্সের গুণাবলীও হলো, বা হতে পারে কোনো সেন্টেন্সকে তার জোর দেওয়া হচ্ছে বা ইন্ডিকেশন করা হচ্ছে। যেমন কখনো কখনো আমরা কি হয়, সেই নাউনের রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি, সেই নাউনের পজিটিভ প্রোনাউন ব্যবহার করি। যেমন এই পেনটা তোমার, দিস ইজ ইয়োর্স। তো শুধুমাত্র যে নাউনের পরিবর্তেই ব্যবহার হবে বলে তা নয়,
সেন্টেন্সকে কোয়ালিটি প্রদান করবে, সেই সঙ্গে হচ্ছে সেন্টেন্সের গুণাবলী বা সেন্টেন্সের ইন্ডিকেশন অর্থাৎ নির্দেশ প্রদান করবে, সেইগুলোই হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা ছোটবেলায় শুধু এটাই পড়েছিলাম আই, উই, হি, সি, দে, ইজ। আমরা এখনো পর্যন্ত হয়তো অনেকে জানি যে প্রোনাউন শুধু এইগুলোকেই বলে, কিন্তু না, প্রোনাউনের অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক, অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম। এগুলো মনে করে দেখো যে 7, 8, 9 আমাদের সমস্ত গ্রামার পার্টে এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ বাংলা ব্যাকরণে যা আছে ইংলিশ গ্রামারে তাই আছে। তাই তুমি যদি বাংলা ব্যাকরণটাকে সঙ্গে নিয়ে পড়তে পারো তাহলে ইংলিশটা ভালো করে বুঝবে। এই পার্সোনাল প্রোনাউন, এই কথাটার মানেই হচ্ছে কি, যে ব্যক্তিবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম, অর্থাৎ কোনো ব্যক্তির নাম যখন বোঝায় তার পরিবর্তে যেটা হবে সেগুলোই হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। যেমন হচ্ছে আই, উই, হি, সি, দে, হিজ, হার, মি, মাই, এইগুলো সমস্ত মানে পুরুষ পুরুষ বা হচ্ছে স্ত্রীলিঙ্গ, সেই পরিপ্রেক্ষিতে আমরা এগুলোকে ব্যবহার করি, সেই জন্য এগুলো হচ্ছে সব কি পার্সোনাল প্রোনাউন। তাহলে যে আমি বিষয়টা ভালো করেই জানি, মানে আমি জানি, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, যে আই নো দ্য ম্যাটার বা আই নো দ্য সাবজেক্ট, আই নো দ্য ম্যাটার ভেরি ওয়েল। Very well. তারপরে কি আছে যে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন মানে কি, পসেসিভ বলে না, যে যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোনো ব্যাপার আসে, কিছু আসে, তখন বলবে যে বেশি অধিকার ফলাচ্ছে, অধিকার দেখাচ্ছে, ঠিক আছে, তো অবশ্য তো দেখাবেই, তো যে পসেসিভনেস বলা হয়, সেখান স্যার থেকে ওই আসছে যে পসেসিভ প্রোনাউন। নয়। হ্যাঁ, মানে হচ্ছে কি যে অধিকার, ঠিক আছে, অধিকার বোঝায়, যেমন মাইন। তারপরে হচ্ছে ইওর থেকে কি হচ্ছে ইওর্স, হার থেকে কি হবে হার্স, হি থেকে কি হবে হিজ, দেয়ার থেকে কি হবে দেয়ার্স, ইট থেকে কি হবে ইটস। মানে এই পেনটি তোমার, ঠিক আছে। এবার ইউ মানে তোমার, বলি তুমি বা তোমার এরকম হয়, তার মানে কি হচ্ছে এই পেনটি তোমার, মানে দিস পেন ইজ ইয়োর্স। এটা হয়তো তোমাকে সেন্টেন্সের ক্ষেত্রে থাকতে পারে, দিস পেন ইজ ইয়োর বললো, তাহলে ইয়োর হবে না ইয়োর্স হবে। এটা আমরা যদি এটা বলি যে এটা তোমার পেন, ঠিক আছে, এটা তোমার পেন, মানে দিস ইজ ইয়োর পেন, অবশ্যই যে দিস ইজ ইয়োর পেন, এটা আমরা বলতে পারি। কিন্তু যখন বলছি তোমার অধিকারে আছে যে এই পেনটি তোমার, মানে দিস পেন, তখন আমরা কি বলবো যে দিস পেন ইজ ইয়োর্স, এটা আমার পেন বা আমার অধীনে আছে, দ্য পেন ইজ মাইন। যদি বলি ইট ইজ মাই পেন, এটা বলতে পারি, বা দিস ইজ মাই পেন, এটা বলতে পারি, যে এটা আমার পেন, দিস ইজ মাই পেন। কিন্তু যদি বলি দিস পেন ইজ মাইন। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেট করা বলে না, যে দেখানো কোনো কিছু, হয়তো তুমি কোনো কিছু কিনতে গেছো, টিভি বা হচ্ছে বাইক, তো বাইরে কেউ একজন দেখায়, মানে ডেমনস্ট্রেট করার জন্য বাইরে থাকে, তো এটাই যে সেই নির্দেশনা, অর্থাৎ দিস এই বা দিস মানে এইগুলি, THIS দিস মানে হচ্ছে এই, এর বহুবচন হচ্ছে কি দিস, THESE, অর্থাৎ এইগুলি। তেমনি দোষ, THOSE, দোষ মানে হচ্ছে ওই, আর এগুলো THOSE দোষ মানে হচ্ছে ওইগুলি, আর দ্যাট মানে হচ্ছে ওই। তাহলে এটি তোমার বই, তাহলে দিস ইজ ইয়োর